আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি যে কী করেন আমি কিছুই বুঝি না। কথা বলার অধিকার সবার আছে, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার অধিকার সবার আছে। এই যে ছেলেটা আহত হলো, আমরা তো পুরা ঘটনা ফলো করতেছি। তারা তো কাউকে আক্রমণ করতে আসেনি, বরঞ্চ তাদের নেতৃবৃন্দের উপর হিনাস আক্রমণ যেটা হচ্ছে ওইটা ঠেকাতে এসেছিল, প্রোটেক্ট করতে এসেছিল। তাদের উপর এটা কেন? এটা আসলে বিস্ময়কর, নিন্দনীয়। এটা বন্ধ হওয়া উচিত। আমরা একটা শান্তির বাংলাদেশ গড়তে চাই, দেখতে চাই। সেই শান্তির বাংলাদেশের প্রতীক্ষায় থাকলাম। আর সরকার কি করে তার সন্ত্রাসীদের ব্যাপারে, দলীয় সন্ত্রাসীদের ব্যাপারে, এইটা আমরা এখন সচক্ষে দেখছি। হ্যাঁ, আইফোন সিলটার মামলা দিয়েছে এখন আইফোন সিলটার পাল্টা মামলা দিয়েছে আইফোন ছিনতাইয়ের। আমার মনে পড়ে গেল, এখন যিনি শিক্ষামন্ত্রী তার বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকার ভ্যানিটি ব্যাগ চুরির মামলা দিয়েছিল। তো তারা কি ওখান থেকে সবক নিছেন নাকি? ওখান থেকে সবক নিলে এইরকম মামলা দেওয়া সাজে? নইলে আমার মনে হয় যে নিজেরা ওখানে ভুক্তভোগী হয়ে এখন ঝাল মিটাচ্ছেন সাধারণ জনগণের উপর। এটা ঠিক হবে না। যাদের উপর ঝাল মিটানোর তখন মিটাইলেন না কেন? এখন সাধারণ জনগণের উপরে কেন ঝাল মিটাবেন? এই মামলারও আমরা নিন্দা করি। এটা হওয়া উচিত নয়। দেখা যাবে কি এই ছেলে মায়ের খেয়েছে, চোখ গিয়েছে, তার মামলায় করা আসামি যারা, তাদেরকে হয়তো কিছুই করা হবে না। পাল্টা বানাওয়াট মিথ্যা মামলা যেটা দেওয়া হয়েছে ওইটার আসামি যাদেরকে পরিকল্পিতভাবে বানানো হয়েছে, অ্যাকশন তাদের উপর শুরু হয়ে যাবে। মনে রাখবেন, কোনো সরকারই শেষ সরকার নয়। তারপরেও কিন্তু সরকার আসবে আর যাবে। অতীত থেকে আমরা যেন শিক্ষা নেই। খুব অতীতে যাওয়ার দরকার নাই, মাত্র 2 মাস আগে গেলে, 2 বছর আগে গেলেই সমাধান হয়ে যাবে। আমি চাই নাই একগুচ্ছ দুর্নীতিবাজের বিরুদ্ধে আরেক গুচ্ছ দুর্নীতিবাজ আসুক। বিএনপির ছেলের বউ হচ্ছে আওয়ামী লীগের নেতার মেয়ে, আওয়ামী লীগের নেতার ছেলের বউ হচ্ছে বিএনপির নেতার মেয়ে। এখন আওয়ামী লীগের জায়গায় বিএনপি আর জাতীয় পার্টির জায়গায় জামাতে ইসলাম। দ্য গেম ইজ অল দ্য সেম। আগে রাজনীতিতে আসতো জমিদার পুত্ররা, এসে নিঃস্ব হয়ে ঘরে ফিরত। আর এখন ফকিররা রাজনীতিতে আসে। 5ই অগস্টে পরপর যখন ভীষণ রকম চাঁদাবাজি শুরু হলো সব জায়গায়, এবং লোকাল লেভেলে স্পেশালি বিএনপির নেতাকর্মীদের নাম ভীষণভাবে এসছে। তো তখন বেশ কয়েকটা টক শোতে আমি বলেছি যে হ্যাঁ, ভীষণভাবে নাম আসছে এবং দলের উচিত এই ব্যাপারটা স্ট্যান্ড নেওয়া। এবং তখন বিএনপি আমাকে শোকজ করলো, এবং খুবই সন্তর্পণে শোকজটা করা হলো, যাতে এটা মিডিয়াতে কিন্তু আসেনি। আমাকে প্রাইভেটলি আমার মেসেজে আমার হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করা হলো, যেখানে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটা চিঠির ছবি আমাকে পাঠানো হলো, খুবই সিক্রেটলি সর্ট অফ। কারণ চিঠিটার কোনো হার্ড কপি আমার কাছে আসেনি, সফট কপি একটা, ওনার চিঠি, যে আপনাকে 72 ঘন্টা সময় দেওয়া হলো, আপনি চাঁদাবাজদের নাম দেন। তো 72 ঘন্টাকে I took as a challenge, and I submitted a long book of more than 300 pages. So it was a big, huge book kind of thing. So I submitted it, and I didn't get any response. Obviously, party আমার কার কোনো রেসপন্স করেনি, but of course party didn't take it very nicely. Number 1. Number 2, হয়তো party was very confident যে এই আসন তো বিএনপির আসন, এই নির্বাচন তো বিএনপির নির্বাচন, আমার আসনটা একেবারেই বিএনপির আসন। সো পার্টি ওয়াজ ভেরি কনফিডেন্ট যে এই জন্য আমাকে ধাক্কা দিয়ে বের করে দিতে দুবার ভাবেও নাই, তাই না? যেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকালে মারা গেলেন, ওদিন বিকালে আমাকে বহিষ্কার করা হলো। they didn't even take 24 hours, and they didn't even care to, যে ওই সময়টা যাক, শোকের টাইমটা পার হোক, তারপরে রুমিনকে বহিষ্কার করি। They didn't even care for that. So ওই দিন বহিষ্কার করা, বোধহয় পার্টি ভেবেছিল যে ও আর কি হবে, ওকে জাস্ট এখন ফেলে দিলেই হয়, ওর আর কি হবে, বিএনপি ছাড়া ওর আর কি গতি বা আছে। আপনি তো ধরেন একজন রাজনীতিবিদ, সংসদ সদস্য, তার বাইরে একজন মানুষ হতো যে রাজনৈতিক দলের জন্য একটা লম্বা সময় আপনি রাজপথে কথা বললেন, টেলিভিশনে কথা বললেন। বিএনপির ভয়েস তো আমরা আওয়ামী লীগের আমলে হাতে গোনা যে 1-2 জন বিএনপির ভয়েস টেলিভিশনেও দেখতাম, টকশোতে, তার মধ্যে আপনি বলা যেতে পারে শুরুর দিকেই আপনার নাম। সেই দল আপনার কোনো একটা মন্তব্য গ্রহণ করতে না পেরে আপনাকে বহিষ্কার করবে, এটা মনোনয়ন দেয়নি, তারপরে প্রথমে মনোনয়ন দেয় না, তারপর আপনাকে বহিষ্কার করেছে, এবং সম্ভবত 30 ডিসেম্বর। এটা মানুষ হিসেবে আপনার কেমন লাগে? রাজনীতিবিদ না, কিংবা দীর্ঘদিন ধরে একজন পেশাজীবী আইনজীবী হিসেবে, একজন মানুষ হিসেবে কেমন লাগে? বিদ্যাসাগরকে একবার একজন বলছিলেন, আপনার ভীষণ বদনাম করছে অমুকে। বললো তাই? কিছুক্ষণ চুপ থাকলেন, উনি বললেন, আমার তো মনে পড়ছে না যে আমি ওর কোনো উপকার করেছি। সো বাঙালির চরিত্র বুঝতে এই উক্তিটি আমার মনে হয় যথেষ্ট। আপনি যার উপকার করবেন দীর্ঘদিন, সে আপনার ক্ষতি না করে থাকবে, এটা আমাদের চরিত্রেই নাই। আর
মানে মানুষ হিসাবে আমি এখানে কি বলবো? আমার কি তাহলে চিৎকার করে কাঁদা উচিত ছিল? আদালতে গিয়ে মামলা দায়ের করা উচিত ছিল? কি উচিত ছিল? আপনার ক্যারেক্টার আপনি শো করেছেন, আই উইল শো মাইন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বিএনপির যদি এই কনফিডেন্স থেকে থাকে আপনার ভাষ্যমতে যে ওটা তো বিএনপির সিট, রুমিন ফারহানা আর কি করবে, আপনারও কি সেই কনফিডেন্স ছিল এই নির্বাচনের আগে যে না আসলে আপনিই জিতবেন? আমি লড়াইটা করতে চেয়েছি। জিতা হারা ইজ আ বাই প্রোডাক্ট। আমি কিন্তু আমার নির্বাচনের ফলের পর আমি অসংখ্যবার বলেছি, কারণ এই নির্বাচনটার সাথে আমার পলিটিক্যাল ক্যারিয়ার, আমার মানে একটা বিরাট খরচের ব্যাপার আছে। আমার মা অসুস্থ, ওনাকে ঢাকায় রেখে এলাকায় মানে একসাথে এতদিন থাকার একটা বিষয় আছে। সো এই ক্যালকুলেশনটা তো আমাকে নিজের সাথে নিজের করতে হয়েছে যে আমি কি এই ঝুঁকিটা নেব কি না, এবং আমার জয় পরাজয়ের কি হতে পারে। আমার নিজের সঙ্গে নিজের আলোচনায় মনে হয়েছে যে আমাকে ছাপ রাখতে হবে, প্রতিবাদের ছাপ, আত্মমর্যাদার ছাপ এবং নিজেকে জবাব দেবার ছাপ। কারণ দিন শেষে যদি আমি নির্বাচন না লড়ি, আমি তো আসলে আর কোথাও নাই। I'll be just in nowhere. মানে একটা এক্সিস্টেন্সের প্রশ্ন ছিল। এক্সিস্টেন্সের প্রশ্ন। সো আমাকে এই লড়াইটা লড়তে হবে। দেখুন, লড়াই আপনি জিততেও পারেন, আপনি হারতেও পারেন, সেটা নির্ধারণ হবে উপর থেকে। আল্লাহ উইল ডিসাইড ইট। কিন্তু আপনার লড়াইটা আপনি লড়েছেন কিনা সর্বশক্তি দিয়ে, সেটাতে নির্ভর করে আপনি সত্যিকারের বীর কিনা। সো আমাকে লড়াইটা লড়তে হবে, এটা আমি মন স্থির করেছি। একটা দলের রাজনীতি এবং সেই দলটা যখন বাংলাদেশের একটা অন্যতম বড় রাজনৈতিক দল হয়, তাদের স্থানীয় পর্যায়ে যে রাজনীতি থাকে, স্থানীয় নেতাদের এক ধরনের ইকুয়েশন ক্যালকুলেশন কাজ করে। সরাইলের বিএনপির যারা স্থানীয় নেতাকর্মী, তাদের সাথে আপনার সম্পর্ক কেমন? মানে নির্বাচনে কি আপনার এই যে মনোনয়ন না দেওয়া, বহিষ্কার হওয়া এবং তারপরে দলের বিরুদ্ধে আবার সেই প্রার্থীর বিরুদ্ধে আপনি নির্বাচন করেছেন, স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে কি আপনার সম্পর্ক ভালো ছিল না খারাপ ছিল? স্থানীয় বিএনপির নেতা এবং কর্মী দুই জিনিস। কিন্তু নেতারা সবসময় যখন বিরোধী দলে থাকে, তখন সরকারি দলের যারা স্থানীয় নেতৃবৃন্দ থাকে তাদের সঙ্গে আপোষ, মীমাংসা, এক ধরনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে তারা থাকে। নেতারা আমি বারবার বলছি, স্থানীয় নেতারা। এবং যখন সরকারে আসে দল, তখন নানান রকম দুষ্কর্ম, বালুর ব্যবসা, মামলার ব্যবসা, মাটির ব্যবসা, অমুক ব্যবসা, টেন্ডারের ব্যবসা ইত্যাদি ইত্যাদি, ঠিকাদারির ব্যবসা, এগুলোতে তারা ব্যস্ত থাকে। কর্মীরা আমার সঙ্গে ছিল। কর্মীরা ডাই হার্ট, এবং কর্মীরা মানুষ চিনতে ভুল, নেতা চিনতে ভুল করে না। কিন্তু আমাদের বড় দলগুলোর ব্যাপার কি, আমাদের তো উপর থেকে সিদ্ধান্ত হয় যে ওই পদে কে বসবে। নিচে থেকে ভোটের মাধ্যমে যদি নেতা নির্বাচন হতো, তাহলে কিন্তু এত ভুল নেতা নির্বাচিত হয় না। এই যে বালুর ব্যবসায়ী, চাঁদাবাজ, তারপরে আপনার কি বলে ওগুলো, ঠিকাদারি, মানে যত রকম রাবিশ কর্মকাণ্ডের সঙ্গে আমরা লোকাল লিডারদের ইনভলভমেন্ট দেখি, দ্যাট ইজ বিকজ তারা তো কেন্দ্রে পয়সা দিয়ে সেখান থেকে আসলে নেতৃত্বে আসে। তারা তো কর্মীদের ভোটে আসে না। কর্মীরা কখনো ভুল করে না। কর্মীরা দলের বিপদের সময় দেখা যায় তারা মানে নদী, খাল, ডোবা, পানা পুকুরের ভিতরে লুকিয়ে থেকেও দলটাকে ধরে রাখে, মামলা খায়, জেলে যায়, অসহায় হয়ে যায় পরিবার। আবার যখন দল ক্ষমতায় আসে, তারা সবচেয়ে বেশি নিগৃহীত হয়। আমি নেতাদের কথা বলছি না, আমি বলছি কর্মীদের কথা। এই বাস্তবতা কি এখনো দেখেন? মানে ধরেন আপনি যে পয়েন্টগুলো বললেন, এইগুলো নিয়ে তো আমরা অনেক বছর ধরে কথা শুনি, এবং এইসব আকাঙ্ক্ষার জায়গা থেকেই তো একটা গণঅভ্যুত্থান হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার 1.5 বছর দেশ চালিয়েছে, একটি নির্বাচন হয়েছে। প্রত্যাশা তো ছিল এই সমস্যাগুলো কাটিয়েই উঠবে বাংলাদেশ, তারপর না একটি গণতান্ত্রিক বাংলাদেশ। সেই সমস্যা এখনো যদি থাকে, তাহলে জুলাই এতগুলো প্রাণের বিনিময়ে কি পেলাম আমরা? আমি আপনাকে দুটো উদাহরণ দিই। 5 অগস্টের পরে আফসোস লীগ বলে একটা শব্দ আমরা শুনেছিলাম, যারা বলতো আহা আগেই তো ভালো ছিলাম। ভেরি ইন্টারেস্টিংলি, অ্যান্ড এটা একটা রিসার্চের ব্যাপারও হতে পারে, এই সংখ্যা কিন্তু বাড়ছে। এই সংখ্যা বাড়ছে। অনেকে ইভেন পডকাস্টে এসে চ্যালেঞ্জ দিচ্ছেন, টক শোতে বসে চ্যালেঞ্জ দিচ্ছেন যে আপনারা জরিপ করেন, দেখবেন যে আফসোস লীগের মানে সদস্য সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। আচ্ছা ধরুন, এই যে 2 বছর ধরে আমরা দিল্লি না ঢাকা স্লোগানটা শুনে কান ঝালাপালা হয়ে গেল আমাদের, এবং মানে ভারত শব্দটা উচ্চারণ করলেই একেবারে জানে প্রাণে মেরে ফেলা হবে, এরকম হুমকিও প্রায় আমরা সচরাচরই দেখলাম একটা গোষ্ঠী বিভিন্ন জনকে দিচ্ছে। ভিসা ওপেন হতে না হতেই 1.5 লক্ষ আবেদন একদিনে 24 ঘন্টায় জমা পড়ে গেল। মানে হলোটা কি তাহলে?
কোথাও না কোথাও তো একটা ভুল হচ্ছে, কোথাও না কোথাও তো একটা রং নাম্বারে ডায়াল হচ্ছে, না হলে তো এগুলো ঘটার কথা না। আফসোস লীগের সংখ্যাই বা এত মানে সমৃদ্ধ হবে কেন, বাড়বে কেন, আর 24 ঘন্টায় 1.5 লক্ষ ভিসার আবেদন পড়বে কেন? এরা কিন্তু চিকিৎসা পারপাসে যাচ্ছে তা না, এরা জাস্ট ঘুরতে যেতে চায়, Tourist visa ট্রাভেল, আবেদন করেছে। ট্যুরিস্ট ভিসা। সো আমার মনে হয় এগুলো নিয়ে ভাবা উচিত, যারা রক ফুলিয়ে অনেক লেকচার দিচ্ছেন ভাবা উচিত। দেখুন, জুলাইয়ে আমিও মাঠে ছিলাম, জুলাইয়ে আমার বাসা আক্রান্ত হয়, আমি ফেসবুক লাইভে আমার জীবনে প্রথম এবং শেষবারের মতন আসি। আমাকে আমার গাড়ি টাড়ি সব ভাঙচুর হয়েছে 3rd অগস্ট। কিন্তু তারপর আমাদের ভাবতে হবে যে আমরা আসলে কি চেয়েছিলাম। আমি কি চেয়েছিলাম আমি খুব পরিষ্কার, আমি সেটা পাই নাই, আমি সেটা পাই নাই। আমি চাই নাই একগুচ্ছ দুর্নীতিবাজের বিরুদ্ধে আরেক গুচ্ছ দুর্নীতিবাজ আসুক। আমি চাই নাই যে কেবলমাত্র এক দলের বদলে আরেক দল সেই জায়গাটায় বসে যাক। আমি সিস্টেমের একটা পরিবর্তন চেয়েছিলাম, আমি সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র চেয়েছিলাম, আমি সবার জন্য বাংলাদেশ চেয়েছিলাম, যেই বাংলাদেশে একজন নারী ইনসিকিউর ফিল করবেন না, যেই বাংলাদেশে একজন নারীর পোশাক প্রতি মুহূর্তে মরাল কোয়েশ্চেনিংয়ের মধ্যে পড়বে না, যেই বাংলাদেশে একজন সংখ্যালঘু, সেটা ধর্মীয় অর্থে হোক কিংবা জাতিগতভাবে হোক, তাকে প্রতি মুহূর্তে আসলে হিসাব করে চলতে হবে না। আমি এরকম একটা বাংলাদেশ চেয়েছিলাম। আমি বাংলাদেশ চেয়েছিলাম যেখানে 10% মানুষের হাতে জিডিপির 40% গিয়ে জমা হবে না, কিংবা একেবারে প্রান্তিক 10% হাতে জিডিপির 0.005% যাবে না। মানে এইরকম ভয়াবহ ডিসপ্যারিটির মধ্যে বাংলাদেশ পড়বে না। আমি এরকম বাংলাদেশ চেয়েছিলাম। আপনি আমাকে বলেন তো এই বাংলাদেশকে আমরা পেয়েছি? সো আমি যদি মনে করি জুলাই ইজ আ ফেইল্ড প্রজেক্ট, মানে প্রজেক্ট ঠিক না, জুলাই ইজ আ ফেইল্ড, মানে আমাদের অনেকের চাওয়ার একটা বিরাট মানে ধোকা, একটা বিরাট যা আমরা চেয়েছি তার কিছুই পেলাম না, সেটা তো খুব ভুল হবে না। যেমন মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি যে যারা সত্যিকার অর্থেই যুদ্ধ করেছে তাদেরকে ছাপিয়ে গেছে যারা হয়তো সেই সময় ভারতে গিয়ে পালিয়েছিল। আওয়ামী লীগের একচেটিয়া হয়ে গেল গণযুদ্ধ হয়ে গেল আওয়ামী লীগের ভ্যানিটি ব্যাগের যুদ্ধ। এটা তো হয় না, কিন্তু হয়েছে বাংলাদেশে, তাই না? সেই একই ধারাবাহিকতা আমি যদি বলি যে 24টাও আসলে এটা ছিল একটা গণ অভ্যুত্থান, একটা গণমানুষের সম্পৃক্ততা এখানে ছিল। পরবর্তীতে গিয়ে দেখলাম ভীষণ রকম উগ্রপন্থার উত্থান, যে উগ্রপন্থা আসলে আমার দিকেই চোখ রাঙাচ্ছে, কারণ আমার এই বেশভূষা তো উগ্রপন্থার জন্য একটা হুমকি স্বরূপ। আমার ভয়েস, আমার গলা, আমার কথা, আমার চিন্তা করার ক্ষমতা এবং সেটাকে প্রকাশ করবার শক্তি, এই সব কিছু উগ্রপন্থার জন্য একটা হুমকি। সো আমি যখন দেখলাম যে আমার এই আন্দোলনটার ফল চলে যাচ্ছে উগ্রবাদীদের হাতে, তখন ডেফিনেটলি আমিও একরকম প্রতারিত বোধ করেছি। যখন আমি দেখলাম যে মুক্তিযুদ্ধের গান গেয়ে যেই সংগ্রামটা, যে আন্দোলনটা হইল 1.5 মাস, এরপরেই আমরা 32 নাম্বার ভাঙা, আচ্ছা ঠিক আছে 32 নাম্বার বললে আমার অনেকের গায়ে আগুন জ্বলে যায়, সো 32টা বাদই দিলাম। অসংখ্য মুক্তিযুদ্ধের মোরাল ভাঙা হয়েছে। ওয়াই ইজ দ্যাট? 32 না হয় বললে আপনাদের সবার পুচ্ছে আগুন লাগে, 32 বললাম না, তাহলে এতগুলো মুক্তিযুদ্ধের মোরাল আপনারা কেন ভাঙলেন? 6 দফা তো কারো বাবার সম্পত্তি হওয়ার কথা ছিল না। যেই বাড়ি থেকে 6 দফার দাবি উঠেছিল সেই বাড়িটা তো আসলে জনগণের বাড়ি, এবং ওই বাড়িতে শেখ হাসিনা বা শেখ রেহানা বা ওনাদের বংশধর কেউ থাকেনও না, ট্রাস্টে দিয়ে দিয়েছেন ওনারা। তো এটা তো গণসম্পত্তি, জনগণের সম্পত্তি। গণভবনে যা হইল মানে নির্ঝরের স্বপ্নভঙ্গের মতো। আমরা বাংলাদেশ প্রসঙ্গে আসবো, আমি একটু সংসদে যাই। আপনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে অধিবেশন দেখলেন, 2টা বাজেট অধিবেশন গেল, তার আগে একটা অধিবেশন অংশ নিয়েছেন। কেমন সংসদ দেখলেন? মানে আমি মনে করতে পারি আমার বুদ্ধি হওয়ার পর থেকে সংসদ অধিবেশনের প্রতি মানুষের আগ্রহ খুব একটা কখনো দেখিনি। এইবার সংসদের প্রতি মানুষের আগ্রহ ছিল যে কেমন সংসদ হয়, সংসদ সদস্যরা কতটা তর্ক করেন, কতটা বিতর্ক করেন, কতটা দেশ নিয়ে জনগণ নিয়ে ভাবা হয়। সেই সংসদের প্রথম অধিবেশনে তো দেখলাম অধিকাংশ সময় আসলে জুলাই নিয়েই আলাপ হলো, জুলাই কে করেছেন, কতটা কার ক্রেডিট। মানুষের ভাগ্য কিংবা মানুষের ভবিষ্যৎ সংসদে কতটা জায়গা পেল? আমি 18 সংসদে ছিলাম। 18 সংসদটা ছিল মূলত আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সংসদ, এবং একটা পর্যায়ে আমি বলতে বাধ্য হয়েছিলাম যে এ কি কুসুম কুসুম বিরোধিতা দিয়ে তো আসলে সংসদ চালানো যায় না। আমি সংসদে দাঁড়িয়ে এটা বলেছি, এবং
আমি এটাও বলেছিলাম যে কে সরকারি দল কে বিরোধী দল মাননীয় স্পিকার আসলে আমি বুঝতে পারি না। আমার একই ধাঁধা এখনও কাটলো না। এখন আওয়ামী লীগের জায়গায় বিএনপি আর জাতীয় পার্টির জায়গায় জামাত ইসলাম। দ্য গেম ইজ অল দ্য সেম। এবং তখনও দেখা গেছে যে আমাকে আসলে এক্সট্রা এফোর্ট দিতে হয়েছে বিরোধী দলের ভয়েসটা শোনানোর জন্য। এখনও আমাকে এক্সট্রা এফোর্ট দিতে হয়। তখনও আমি কথা বলতে দাঁড়ালে সাংসদরা অস্বস্তিতে পড়তেন, চেঁচামেচি করতেন। এখনও সাংসদরা অস্বস্তিতে পড়েন, চেঁচামেচিও হয়েছে। এমনকি এবার নতুন যুক্ত হয়েছে, যেহেতু মানে উগ্রবাদীদের ডমিনেন্স আছে সংসদে। সো এবার বিএনপির একজন প্রবীণ নেতা অশ্লীল অঙ্গভঙ্গিও করেছেন আমার বক্তব্যের সময়। মানে এটাও হয়েছে আর কি এখন। সো আপনি বলেন মানের দিক থেকে, গুণগত পরিবর্তনের দিক থেকে আপনি বিচার করেন, আপনারাই বিচার করেন। সংসদে কি কথা বলতে পেরেছেন? মানে আগে যে যখন বিরোধী দলের সংসদ সদস্যরা বলতেন সরকার কথা বলতে দেন, মানে স্পিকারকে দিকে নির্দেশ করে বলতেন, আপনি কি এবার নিজের মন মতো কথা বলতে পেরেছেন? সঠিক সময় পেয়েছেন? না, একদম না, একদম না। এখন তো আরও খারাপ অবস্থা। খারাপ অবস্থা এই কারণে যে তখন যেটা ছিল যে স্পিকারের কাছে যখন আমি যেতাম, কারণ আমি ছিলাম বিএনপির রিপ্রেজেন্টেটিভ, আমি বলতাম যে আমাকে এই সময়টা দিতে হবে। স্পিকার হয়তো 2 মিনিট কমাতেন, বলতেন না এত আমি দিতে পারবো না আপনাকে, বা এরকম একটা অবস্থা। এখন তো স্পিকাররা বলেন যে আমাদের হাতে টাইম নাই, আপনি চিফ হুইপের কাছে যান। সো বিরোধী দলের চিফ হুইপ হচ্ছে নাহিদের কাছে গেলে বলে আপনি আমিরকে বলেন, আমির তো আমাকে সময় দেবেন। আমির আবার নাহিদকে বলে না, সরকারি দল থেকে ওনাকে সময় নিতে বলো। সো আমি আবার যে সরকারি দলের কাছে, সরকারি দলের চিফ হুইপ আমাকে অবশ্য এখনও বলেন নাই যে আমিরের মানে জামাতের কাছ থেকে সময় নিতে। নাইস অফ হিম, ভেরি নাইস অফ হিম। কিন্তু উনি আমাকে খুব যে একটা সময় দিতে আগ্রহী তাও তো নয়। আমি ধরেন মানে আমি যেইটুকু সময় দাবি করছি সেটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হাফ হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। সো যে কারণে আমাকে যেটা হতো, আমার তো অভ্যস্ততা আছে ভাই এগুলোর মধ্যে, এইসব অডসের মধ্যে দিয়ে চলার অভ্যাস তো আমার আছে বাংলাদেশে। আমি যেটা করতাম, আমি জানি আমি 1 মিনিটে কয়টা শব্দ বলতে পারি, আমি 150টা শব্দ বলতে পারি। সো আমি ম্যাক্সিমাম 2 মিনিট পাবো, আমি 300 শব্দ বলতে পারবো। সো আমি 300 শব্দ ওভাবেই রেডি করি। অর্থাৎ আমি আপনাকে বলতে চাচ্ছি যে আমার প্রতিটা শব্দ গোনা, এবং আমি জানি যে এর বেশি আমার একটা মুচকি হাসার টাইমও কিন্তু নাই সংসদে। আমি যে কথার মধ্যে উইট দিব, একটা মন্ত্রী যখন কথা বলেন ওনারা অনেক আজাইরা কথা ওনারা বলেন। আরে হাসিনার আমলেও মন্ত্রীরা আজাইরা কথা বলতো, তারেকের আমলেও মন্ত্রীরা আজাইরা কথা বলে। আজাইরা কথা বলার জন্য ওনারা প্রেইজড হন, ওনারা তালি পান, ওনারা মানে কোনো জবাব নাই তো। আর সময় তো আসলে মন্ত্রীদের জন্য প্রযোজ্য না, কিন্তু ওই মন্ত্রীর জবাব দিতে আমি সময় পাই 1 মিনিট। আমার তো ওইদিকে দ্য ক্লক ইজ টিকিং। সো আমাকে তো আসলে ওই হিসাবটা রাখতে হয়। সো অনেকে মনে করেন যে মন্ত্রী তো অনেক সুন্দর করে বললো, তাহলে ওটার উত্তরে রুমিন ফারহানা কেন এত দ্রুত এত হড়বড় করে কথা বলছি কারণ আমাকে ঘড়ির সময়টার দিকে তাকাইতে হয়। কিন্তু একজন পুরুষের পাশাপাশি একজন নারীকে সফল হতে হলে এত এক্সট্রা এফোর্ট দিতে হবে কেন? আমরা 55 বছর, হ্যাঁ ঠিক আছে, একটা রাষ্ট্রের জন্য 55 বছর খুব বেশি সময় না, তারপরও 5.5 দশক খুব কমও সময় না। আমরা একই সাথে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার নারী দেখেছি। আমরা এখন আগের চেয়ে অনেক বেশি ডিসিএসপি নারী দেখা যায়। নারীর ক্ষমতায়ন নিয়ে অনেক গল্প শুনেছি আমরা সংসদে। তারপরও আপনি বলছেন যে এতগুলো এক্সট্রা এফোর্ট দিয়ে নারীকে সফল হতে হবে কেন? মানে আমরা সেই জায়গায় সমাজকে নিয়ে যেতে পারলাম না কেন? আপনার কি ধারণা পশ্চিম পেরেছে? না, পশ্চিমও পারে নাই। মানে গত ইউএস নির্বাচনে কামালা হ্যারিস হেরে যাওয়ার অন্যতম কারণ বলা হয় যে তিনি একজন নারী। একদম। হিলারি কেন হারলেন? আমি আমার সাদা বন্ধুদের মাঝে মধ্যে জিজ্ঞেস করে, আচ্ছা শোনো, তোমাকে এটা শুনতে হয়? বলে ও টেল মি অ্যাবাউট ইট। মানে তাকেও সারাক্ষণ এগুলাই শুনতে হয় যেটা আমাকে শুনতে হয়। হ্যাঁ, আমাকে হয়তো একটু বেশি রাস্টিক এবং বেশি নেকেড ভাষায় শুনতে হয়, ওকে হয়তো আরেকটু পলিশড, আরেকটু সফিস্টিকেটেড ভাবে শুনতে হয়, বাট ওইসব কথা ওকেও শুনতে হয়। সো পৃথিবী জুড়েই নারীর পথ মসৃণ নয়, একেবারেই নয়। এটাকে জেনেই, মানে আছে বস্তু, তোমাকে এই মাঠে খেলতে হবে যতদিন না পর্যন্ত তুমি এই মাঠের কর্তৃত্ব নিয়ে মাঠটাকে পরিবর্তনের চেষ্টা না করছো। এখন আপনি প্রশ্ন করেন, আমি বরং আপনাকে প্রশ্ন করি যে এই মাঠের কর্তৃত্ব তো 2 নারীর হাতে ছিল দীর্ঘ সময়, কেন মাঠের রুলস অফ গেম বদলাইল না? মানে শীর্ষ পদে বসে থাকা মানেই কি কর্তৃত্ব চলে যাওয়া? একদম না, কর্তৃত্বে চলে যাওয়া নয়, সেখানেই সমস্যা। সো উচিত ছিল যে একেবারেই যেখানে যেখানে সম্ভব নারীদেরকে এক্সট্রা প্রিভিলেজ দিয়ে, এক্সট্রা এফোর্ট দিয়ে, এক্সট্রা কমফোর্ট দিয়ে, এক্সট্রা কুশনিং করে মেয়েদেরকে সামনে নিয়ে আসা।
দুজন নারী শীর্ষপদে থাকা অবস্থায়ও যখন সেটা সম্ভব হয় নাই, এখন প্রধানমন্ত্রী পুরুষ, বিরোধী দলীয় নেতা পুরুষ, এবং আপনি বলছেন সংসদে এখন উগ্রপন্থার এক ধরনের ডমিনেন্স আছে, তাইলে কি এই গণ অভ্যুত্থানের পর নারীদের জন্য বাংলাদেশে পথ চলা আরো কঠিন হলো? অফকোর্স। আপনি 3 মাসের রেপের হিসাব দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী কোনো কিছু স্বীকার করেন না, কিন্তু রেপ উনি স্বীকার করতে বাধ্য হয়েছেন এবং এটা যুক্তি দিতেছেন কারণ এখন সবাই মামলা করে। দ্যাটস ভেরি ফানি দো, বাট উনি তো স্বীকার করছেন। 71 বছরের বৃদ্ধা, 9 মাসের শিশু, কি বলবেন আপনি? আপনি কি বলবেন? এবং রাষ্ট্রে প্রতি মুহূর্তে দেখুন, আপনি বলেন আমরা তো এটার মানে উপরে দেখলাম যে এটার উগ্রপন্থার একটা দাপট 2 বছরে, কিন্তু উগ্রপন্থাটা কি 2 বছরে তৈরি হয়েছে? 2 বছরে আপনাকে তাই মনে হয়? অফকোর্স নট। এটাকে একটা উর্বর ক্ষেত্র দীর্ঘদিন ধরে বানানো হয়েছে, ভোটের হিসাব থেকে, রাজনীতির হিসাব থেকে, আমাকে ক্ষমতায় থাকতে হবে এই হিসাব থেকে। এই উগ্রবাদের একটা যে চারণভূমি তৈরি হয়েছে, এইটার দায় তো আসলে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে এড়াতে পারে না। এটা তো করা হয়েছে এবং এটার ফল এখন আমাদের ভোগ করতে হবে। মজাটা কি, যারা এই চারণ ক্ষেত্রটা তৈরি করেছেন, সেই ডিসিশন মেকিং পজিশনে যারা বসে থাকেন, তাদের ফিউচার জেনারেশন কেউ বাংলাদেশে থাকে না, তাদের বাচ্চারা বাংলাদেশে পড়ে না, তাদের বাচ্চারা বাংলাদেশে সংসার করে না, বাংলাদেশে ট্রিটমেন্ট নেয় না, বাংলাদেশে তাদের বাচ্চাদের স্কুলে পড়ায় না। সো তারা বাংলাদেশটা নরক হয়ে গেলে বিদেশে বসে ওয়াইন খেতে খেতে হাসতে পারে, আমরা পারি না, কারণ আমাদের এর মধ্যে দিয়ে থাকতে হয়, চলতে হয়, বাস করতে হয়। আপনি সংসদে নির্বাচনের 3 দিন আগে একটা চুক্তি হয়েছিল যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশে, সেই চুক্তিটা নিয়ে আপনি কথা বলতে চেয়েছিলেন, এরকম একটা তথ্য পড়েছিলাম। কেন পারলেন না সেটা নিয়ে কথা বলতে? কারণটা তো আমি বলেছি যে আমাকে নোটিশ, মানে স্পিকার আমাকে যেটা বললেন, আমাকে নোটিশ দিতে হবে এবং নোটিশে 5 জনের স্বাক্ষর লাগবে। সো 5 জন আমাকে আসলে কে স্বাক্ষর দেবে? সরকারি দল তো নিশ্চয়ই দেবে না, তাই না? বাকি থাকে জামাত তো এটা নিয়ে কথা বলবে না। আর কারণ বলে তো তারা নিজেরাই আনতো, তাদের তো আর আমার নোটিশে স্বাক্ষর করার কিছু নাই। আর এনসিপি তো জামাতের বাইরে যাওয়ার ক্ষমতাই নাই, এখনো পর্যন্ত নাই। সো যখন বক্তব্য রাখতে হচ্ছে আমাকে একাই রাখতে, মানে এত বড় একটা চুক্তি নিয়ে সংসদ সদস্য 5 জন সংসদ সদস্য পাওয়া গেল না, যে এই চুক্তিটা তো অজস্র আলাপ হয়েছে আউট অফ পার্লামেন্ট। দলের বাইরে গিয়ে দেশের পক্ষে দাঁড়ানোর মতন সাংসদকে আপনারা সংসদে পাঠিয়েছেন? দলগুলো কি তাদেরকে নার্চার করে? দলগুলো কি তাদেরকে ফ্লারিশ হতে দেয়? দল তো চায় বনসাই গাছ, তো বনসাই গাছের ভিড়ে আপনি ইন্ডিপেন্ডেন্ট কারেজাস ভয়েস পাবেন কেমনে? রাজনৈতিক নেতৃত্ব কিংবা সংসদ এই মানুষগুলোকে, কিংবা আমার রাষ্ট্র, কেন এই মানুষগুলোকে, এই পলিসি মেকারদের, তার সন্তানরা যেন বাংলাদেশে বড় হতে হয়, বাংলাদেশের স্কুলে পড়তে হয়, বাংলাদেশের হাসপাতালে চিকিৎসা নিতে হয়, এই সামাজিক কাঠামো তৈরি করতে পারে না, নাকি চায় না? চায় না। শেখ হাসিনা এবং খালেদা জিয়া এই দুজনকে বাদ দিলে এর পরের টিয়ার থেকে প্রত্যেকটা নেতাদের, 2 দলের নেতাদের সম্পর্ক ভালো, একসাথে ব্যবসা করে, একসাথে বিয়ে শাদী দেয়। এর ছেলের বউ ওই নেতা, মানে বিএনপির ছেলের বউ হচ্ছে আওয়ামী লীগের নেতার মেয়ে, আওয়ামী লীগের নেতার ছেলের বউ হচ্ছে বিএনপির নেতার মেয়ে। তারা সমস্ত দুর্নীতি একসাথে বসে করে, সমস্ত পলিসি মেকিং তারা নিজেদের মধ্যে নেগোসিয়েশনের মাধ্যমে হয়। সো তারা তো কল্পনাই করতে পারে না। এবং আজকাল রাজনীতিতে আসে কারা? কেন আসে? আগে রাজনীতিতে আসতো জমিদার পুত্ররা, এসে নিঃস্ব হয়ে ঘরে ফিরত। আর এখন ফকিররা রাজনীতিতে আসে, ঠিকাদারি করে, শিক্ষা নাই, ছেলে মেয়েদের বিদেশে পড়ায়, 2nd জেনারেশন থেকে তাদের শিক্ষা শুরু হয়। মানে রাজনীতি করতে ওই দায়িত্ব চরিত্রই তো তাদের তৈরি হয় নাই। শুনেন, একটা সময় রাজার ছেলে রাজা হতো, এখন বাংলাদেশ অবশ্য রাজার ছেলেই রাজা হয়। ডিফারেন্সটা কোথায় জানেন? তখন রাজার ছেলেকে সমরবিদ্যা শিখতে হতো, জ্যোতির্বিদ্যা শিখতে হতো, কূটনীতি শিখতে হতো, দেশের রাজনীতিকে বুঝতে হতো, একটা লম্বা প্রশিক্ষণের মধ্যে দিয়ে। জি। রাজার ছেলে চাইলেই ঠিকাদারের ছেলের সঙ্গে বন্ধুত্ব করতে পারতো না। কিন্তু এখন রাজার ছেলে রাজা হয় ঠিকই, কিন্তু এরকম কোনো শিক্ষা বা একটা প্রশিক্ষণের মধ্যে দিয়ে তাকে যেতে হয় না। না তৈরি হয় তার মগজ মনন, না তৈরি হয় তার চারিত্রিক দৃঢ়তা। আমরা যদি দেশটাকে ঐক্যবদ্ধ করার কাজে মনোযোগ দিতাম 5 আগস্টের পরে,
আজকে কিন্তু এখানে আসতাম না, আমরা হয়তো আরেকটু সঠিক পথের দিকে যাত্রা করতে পারতাম। কিন্তু আমরা দেখলাম মানুষের মধ্যে ভয়াবহ মানে লোভ, আমরা দেখলাম সেই লোভ তাড়িত সিদ্ধান্ত, ইভেন একেবারেই অল্প বয়সী স্টুডেন্টদের মধ্যে তারা বিশ্বাসই করলো যে রাজনীতি মানেই টাকা বানানোর একটা মানে উর্বর ক্ষেত্র, এবং যে করেই হোক এই সময়ের মধ্যেই আমাকে আমার পদ, আমার অবস্থা, আমার হঠাৎ পাওয়া একটা ক্ষমতাকে ব্যবহার করে আমাকে মানে সম্পদশালী হতে হবে। সো এই সমাজে আপনি আসলে, এখানে আমি কোনো ত্যাগের কথা শুনলাম না, এখানে আমি কোনো স্যাক্রিফাইসের আওয়াজ পেলাম না, এখানে আমি কোনো নেশন বিল্ডিংয়ের কথা শুনলাম না, এখানে আমি ন্যাশনাল মানে সোশ্যাল ফ্যাব্রিক ঠিক করার কোনো চেষ্টা দেখলাম না। তো তাহলে আমরা আসলে হাসিনার জায়গায় তারেক আসবে, এইটার জন্য কি আসলে তাহলে এত কিছু হয়েছিল? এই প্রশ্নটা তাকে আসে। আবার ধরেন দলের বদলে দল ক্ষমতায় যাওয়ার পরেও যদি আমরা খুব মানে কি বলবো সিগনিফিক্যান্ট কোনো পরিবর্তন দেখতাম, তাহলেও আমি বুঝতাম। আমাকে তো একটা সময় হতাশ হয়ে এটাও বলতে চাই, যে জন্য আমাকে ব্যাপক গালাগালিও সহ্য করতে হয়েছে এক সময়। মানে ইউনুসের সময় তো আই ওয়াজ দ্য টার্গেট অফ এভরিওয়ান। হ্যাঁ, তো তখন আমি বলেছিলাম যে এখন তো একজন মানুষ নিরাপদে সন্ধ্যাবেলা বেরোতে ভয় পায়। তখন যখন সবাই গালাগালি করলো, পরের দিন বড় বড় করে হেডলাইন হইলো যে মোহাম্মদপুরে ওই ছিনতাইকারীর হাতে পড়ে এই অবস্থা হচ্ছে, মোহাম্মদপুর একটা আলাদা জোন হয়ে গেছে, কিংবা আপনার ওইদিকে শ্যামলির ওইদিকে ওগুলো আলাদা আলাদা জোন হয়ে গেছে, এত খারাপ অবস্থা আইন শৃঙ্খলার। তো তখনই আবার আরেক দল বললেই যে দেখেন উনি যা বলছে তা তো ঠিকই, কিন্তু আমি যা বলছি এটা ঠিক প্রমাণ বা ভুল প্রমাণটা এখানে মুখ্য না। মুখ্য হচ্ছে যে অবস্থার উন্নতির জায়গায় আমি অবনতিটাই দেখেছি। ধরুন আমি বা আমার মতন যারা নোন ফেস বা যারা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের জীবন হাসিনার সময় হয়তো মোর ভালনারেবল ছিল, কিন্তু যারা একটা সাধারণ মানুষ, যে অফিসে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, ৮০,০০০ টাকা বেতন পায়, ঘর ভাড়া দেয়, বাড়ি ভাড়া দেয়, বাবা মাকে কিছু টাকা পাঠায়, সন্ধ্যাবেলা বউকে নিয়ে ফুচকা খেতে যায়, এটাই হচ্ছে তার জীবন। তার জীবন আনন্দ হলো সন্ধ্যাবেলা গিয়ে মহিলা সমিতিতে একটা নাটক দেখবে বা শিল্পকলায় যাবে, একটা গানের প্রোগ্রাম করবে, দেখবে। সে যদি ওই যাত্রাপথটা তার নিরাপদ না হয়, ছিনতাইকারীর ভয়ে তাকে থাকতে হয়, ফেরার পথে ওয়াইফকে নিয়ে মেয়েকে নিয়ে ফিরবে, তারা অন্য কোনো রকম অ্যাসল্টের শিকার হয় কিনা সেই ভাবনায় তাকে তাড়িত হতে হয়, এবং শিল্পকলায় গিয়ে যদি একটা মবের মুখে তাকে পড়তে হয়, তাহলে আর আপনি কোন বেটার বাংলাদেশটা পাইলেন? এই প্রশ্ন আসবে না? এই কারণে আফসোস লীগের সংখ্যা বাড়তে থাকে প্রতিদিন, যাকে আর কি আপনারা কোট আনকোট আফসোস লীগ বলেন। 5th আগস্টের পর সেই সুযোগটা না হয় হারালো বাংলাদেশ, এটাই কি শেষ সুযোগ ছিল, নাকি আবার গণঅভ্যুত্থানের জন্য অপেক্ষা করতে হবে বাংলাদেশের মানুষকে? সুযোগ প্রতিদিন আপনার দরজায় আসবে না, আর আপনি যতদিন পর্যন্ত ভেতর থেকে এই জাতির পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত প্রতিবার সুযোগ আসলে নতুন নতুন মুখ আসবে। এর মানে আমার কাছে এইটাই মনে হয়েছে এখন, যে এর বেশি আর কি হবে বলেন। ৭২ থেকে ৭৫ আমরা একটা লুটপাটের রাজ্যের গল্প পড়েছি, দেখেছি, জেনেছি। ২৪-এর পরে আরেক দঙ্গলের হাতে লুটপাট দেখলাম। সো এটা তো আমাদের জাতির ক্যারেক্টার, তাহলে কি এই? কিন্তু ২৪-এর পর তো একটা সর্বস্বীকৃত একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, যেখানে অরাজনৈতিক ব্যক্তিরা দেশ পরিচালনা করলেন। কিন্তু অরাজনৈতিক ব্যক্তিরা তো এসে রাজনীতি করলেন। তারা যদি রাজনীতি না করে সুশীলা কার্কির মতন একটা, এক্স্যাক্টলি, তারা যদি রাজনীতি না করে তার মতন একটা এক্সাম্পল সেট করতে পারতেন, তাহলে না হয় বুঝতাম। আমরা এমনই এক্সাম্পল সেট করলাম যে নেপাল পর্যন্ত এখন বলে আমরা বাংলাদেশ হতে চাই না। লুক, দ্যাট ইজ সো shameful for all of us. তার মানে 5th আগস্টের পর থেকেই কি আবার পচন তো আগেই ছিল, সেই পচন আরো বাড়তে শুরু, ক্ষতগুলো আরো মানে ক্ষত তো ছিলই ভেতরে ভেতরে, ভীষণ ক্ষত ছিল, সেগুলো একেবারে মানে আগ্নেয়গিরির মতো বের হলো, আরো দগদগে হলো ঘা। আপনি এখন তো বিরোধী দলের স্বতন্ত্র সদস্য, যখন 18 নির্বাচনের পর সংসদ সদস্য হিসেবে গেলেন 3.5 বছরের মতো, সেই সময় একটা অভিজ্ঞতা দিয়ে বই লিখেছিলেন, সেই বইটা নিয়ে একটু শুনতে চাই। সেই সময় সংসদ, এখনকার সংসদ, কি পার্থক্য দেখেন? আমার জন্য এটা একই। তখনও আমাকে কনস্ট্যান্ট ভিতরে বাহিরে লড়াই করতে হয়েছে, তখনও আমাকে কনস্ট্যান্ট একটা বৈরিতার মধ্যে দিয়ে চলতে হয়েছে, এখনও আমাকে কনস্ট্যান্ট সেই বৈরিতার মধ্যে দিয়ে চলতে হয়। তবে তখন যেটা ছিল একটা বড় দল, সেটা অবশ্য সেই দল খুব ভিজিবল ছিল না,
ভিজিবল থাকলে আমার জন্য আরেকটু সহজ হতো এই লড়াইটা, বাট ছিল। কিন্তু এখন তো আমি আমার একেবারেই স্বতন্ত্র লড়াই। তবে এখন যেটা হয়েছে, এখন আমি অ্যাক্রস দ্য পার্টি, অ্যাক্রস দি পলিটিক্যাল মতামত আমি অনেক বেশি মানুষের ভালোবাসা, দোয়া, সমর্থন পাচ্ছি, এবং নিশ্চয়ই আমি বাংলাদেশের মানুষের কাছে অনেক অনেক ঋণী, কৃতজ্ঞ। আমরা শেষ করব 10 বছর পর, আজকে 2026 সালে বাংলাদেশ কোথায় দেখেন বাস্তবতাকে মাথায় রেখে? স্বপ্ন তো আমরা অনেক রঙিন স্বপ্ন দেখি। আপনি যখন এই কথাটা বললেন আমি আটকে গেলাম। বাস্তবতাকে মাথায় রেখে কঠিন কঠিন বলা। একটা লড়াই হবে সামনে, একটা লড়াই হবে মুক্ত চিন্তার মানুষের সঙ্গে বদ্ধ চিন্তার মানুষের। একটা লড়াই হবে যারা বাংলাদেশটাকে সকলের বাংলাদেশ করতে চায় তাদের সঙ্গে, যারা বাংলাদেশটাকে তাদের মতন করে তৈরি করতে চায়, যেটা হবে নারী এবং আদার ইন্ডিজিনাস পিপলকে বাইরে রেখে। আমি একটা বই পড়ছি, মওদুদির রাষ্ট্রভাবনা, এটা লিখেছেন আলতাফ পারভেজ। তো ওটা মওদুদিকে না পড়লে তো আপনি আসলে জামাত বুঝবেন না, মওদুদিকে আপনার পড়তে হবে। সো ওখান থেকে আসলে যেটা বলা হয় যে ব্রিটিশরা সবসময় হোয়াইট মেল ডমিনেটেড একটা চায়, একটা সোসাইটি চায়। সো এইরকম যদি আপনারা মানে একটা দল বাংলাদেশে তো চায় যে ফান্ডামেন্টালিস্ট অ্যান্ড রাইটিস্ট ব্লকের বাংলাদেশ, যেখানে নারীর কোনো অ্যাক্সেস থাকবে না, যেখানে ইন্ডিজিনাস পিপলের কোনো অ্যাক্সেস থাকবে না, যেখানে মাইনরিটি কমিউনিটির কোনো অ্যাক্সেস থাকবে না। সো তাদের মধ্যে একটা লড়াই তো হবে, এবং লড়াইটা কিন্তু চলছে, কনস্ট্যান্ট চলছে। আপনারা দেখেন লড়াইটা হয়তো এখন মাঠে গড়ায় নাই, কিন্তু এই লড়াইটা কনস্ট্যান্ট চলছে। সো এই লড়াইটা লড়তে হবে আমাদেরকে, এবং আমি মনে করি যে এই লড়াইয়ের ক্ষেত্রটা প্রস্তুত হচ্ছে। সেই লড়াইয়ে জিতবে কে? হ্যাঁ, জিতবে যারা, তারাই নির্ধারণ করবে 36-এর পর আসলে বাংলাদেশটা কোন দিকে যেতে পারে।